3.5 বছর পর আমার প্রাক্তনকে আমারই অফিসের বসের সাথে রেস্টুরেন্টে দেখে আমি বেশ অবাক হই। হওয়ারই কথা। একটা সময় যাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি বেটার অপশন পেয়ে, আজ কিনা সে আমার চেয়েও অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। আত্মবিশ্বাসী হাসি, পরিপাটি সাজ, চোখে মুখে এক ধরনের দৃঢ়তা, যেন সে আমাকে দেখেও দেখছেন। অথচ একদিন এই চোখ দুটো শুধু আমাকেই খুঁজতো। হ্যাঁ, আমি মেহেদি, আর ওর নাম নাহিদা। আমাদের গল্পটা শুরু ক্লাস 7 থেকে। একই বেঞ্চে বসা, একই টিফিন ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে নোট আদান প্রদান করা, এভাবেই বড় হওয়া। স্কুল জীবনে সেই নির্ভেজাল বন্ধুত্ব কবে যে অন্যরকম অনুভূতিতে রূপ নিল বুঝতেই পারিনি আমি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর এক বিকেলে সাহস করে নাহিদাকে বলেছিলাম, নাহিদা, তোকে ছাড়া আমার দিন কল্পনা করতে পারি না। আমি তোকে অসম্ভব রকম ভালোবাসি। সেদিন ও লাজুক হাসিতে বলেছিল, আমি তো অনেক আগেই বুঝেছি, কেবল তোর বলার অপেক্ষায় ছিলাম। নাহিদার মুখ থেকে এহেন কথা শুনে আমার সেদিন খুশিতে নাচতে ইচ্ছে করেছিল। তারপর শুরু হলো আমাদের 5 বছরের সম্পর্ক। ছোট ছোট স্বপ্ন, একসাথে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা, সবকিছু ঠিকঠাক চলছিল, যতদিন না আমার পরিবার বিষয়টা জানতে পারলো। একদিন সন্ধ্যায় হঠাৎ নাহিদা কাঁদতে কাঁদতে আমাকে জানালো, আমার বাড়ি থেকে তাকে ফোন করে খুব বাজেভাবে অপমান করেছে। আমি রাগে ফেটে পড়েছিলাম সেদিন। বাসায় প্রতিবাদ করতে আব্বু প্রচণ্ড মারধর করলেন আমায়। সেদিন রাতে অপমান আর অভিমানে আমি বাড়ি ছেড়ে বের হয়ে যাই। কোথায় ছিলাম, কিভাবে দিন কেটেছে, সেটা যেন এক দুঃস্বপ্ন আমার কাছে। আমার নিখোঁজ হয়ে যাওয়া পরিবারকে ভয় পাইয়ে দিয়েছিলাম বেশ। তারপর তারা খুঁজতে শুরু করলো আমায়। আমাকে খুঁজে পাওয়ার পর শেষমেশ কথা দিল, আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে তারা এই সম্পর্ক মেনে নেবে। তারা আমাকে কথা দিলেও প্রকৃতপক্ষে কিন্তু ঝড় থামেনি। আমার মা রাগের মাথায় নাহিদার বাবাকে ফোন করে এমন সব কথা বলেছিলেন যা একজন বাবার জন্য অসম্মানজনক। নাহিদার বাবা অপমান আর রাগে ওকে মারধর করেন। এক পর্যায়ে যখন জোর করে বিয়ে দেওয়ার কথা ওঠে, নাহিদা ভেতর থেকে ভেঙে পড়ে। সে নিজের জীবন শেষ করতে চেয়েছিল সেদিন। সৌভাগ্যক্রমে বেঁচে যায় মেয়েটা। সেদিন বিকেলে ওর মা বাবা আমাকে ফোন করলেন। আমি দৌড়ে গেলাম তাদের বাসায়। নাহিদার বাবা আমাকে বললেন, তুমি বেকার, আগে নিজের অবস্থান তৈরি করো, তারপর আমরা বিয়ে নিয়ে ভাববো। আমি মাথা নত করে কথা দিলাম, বললাম আমি অতি দ্রুত সম্ভব কিছু একটা ব্যবস্থা করে নাহিদাকে নিয়ে যাব আঙ্কেল। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে গেল। মেয়েটা আমার জন্য সমাজের লোকদের নানা বাজে কথা সহ্য করছিল। তার বয়স দিন দিন বাড়ছে, বই কমছিল না। আমিও কিছু একটা ব্যবস্থা করতে পারছিলাম না। সে লড়েছে আমার জন্য, আমিও সংগ্রাম করেছি, পড়েছি, কাজ খুঁজেছি। অবশেষে একটা ভালো কোম্পানিতে চাকরি পেলাম। সবকিছু ঠিক পথে আসছিল, কিন্তু ঠিক তখনই আমার ভেতরের মানুষটা বদলে গেল। আমি বদলে গেলাম। চাকরি পাওয়ার কিছুদিন পর পরিবারের চাপে না অজুহাতটা এমনই ছিল, আমি হুট করে অন্য এক মেয়েকে বিয়ে করে ফেললাম। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। নাহিদার থেকে 8 বছরের ছোট ছিল মেয়েটি। নাহিদাকে কিছু না জানিয়ে বিয়ে করে যেদিন নিয়েছি, সেদিন কাবিননামায় সাইন দিতে আমার হাত কাঁপেনি। আমার বিয়ের খবরটা ওর কানে পৌঁছাতে ও যেন পাগলের মতো ছটফট করেছিল। সেদিনও তার মাকে নিয়ে আমার বাসায় এলো। এসে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে। আমার মা তাদের সামনে অপমানের শেষ সীমা ছাড়ালেন। আর আমি চুপ থাকিনি, বরং যোগ দিয়েছিলাম মায়ের সাথে। আমার বোন নাহিদার গায়ে হাত তুলেছে। মেয়েটা তখনও আমার স্ত্রীর সামনে আমার পা জড়িয়ে ধরে বসেছিল। তার চোখে পানি ঝরে ঝরে আমার পায়ে পড়ছিল। আমার কাছে আমাকে ভিক্ষা চাচ্ছিল মেয়েটি বারবার। আমি রাগ, অহংকার আর কৃত্রিম আত্মসম্মানে অন্ধ হয়ে পাষাণের মতো বলেছিলাম, তুই তো বুড়ি হয়ে গেছিস, বুড়ো কাউকে ধরে বিয়ে করে নিস, আমার সাথে তোর যায় না, ঢং না করে আমার পা ছাড়। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যেন পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নাহিদের চোখের ভেতর সেই পুরনো বিশ্বাসটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। সেদিন আমি তার দিকে দ্বিতীয়বার ফিরে তাকাইনি, তবে নাহিদার মায়ের সেই বুক ভরা কান্নার শব্দ আমার কানে এসে বাজছিল। সেদিন নাহিদাকে অচেতন অবস্থায় তার মা বাবা বাসায় নিয়ে গিয়েছিল। পরে শুনেছিলাম অনেকক্ষণ পর জ্ঞান ফিরেছিল নাকি ওর। কিন্তু সেই জ্ঞান ফেরা যেন শরীরের, মন তো সেদিনই ভেঙে গিয়েছিল মেয়েটার। তারপরও নাহিদা হাল ছাড়েনি। একবার, দুবার, 10 বার, এমনকি বহুবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কখনো কল, কখনো মেসেজ, কখনো পরিচিত কারো ফোন থেকে, আবার কখনো বা অপরিচিত কোনো নাম্বার থেকে। প্রতিবারই আমি তাকে অপমান করেছি, অসম্মান করে কথা বলেছি, এই বলে যে আর ফোন দিবি না, আমার সংসার আছে, নিজের সম্মান থাকলে দূরে থাক, আরও অনেক কথা। তাতেও কোনো কাজ হয়নি। ফলে এক সময় বিরক্ত হয়ে আমার নম্বর বদলে ফেললাম। সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লক করে দিলাম, যেন ওর অস্তিত্বটাই মুছে ফেলতে চাইছিলাম আমি। ওর এক বান্ধবীর কাছ থেকে একদিন শুনেছিলাম নাহিদা নাকি ঠিকমতো খায় না, কারোর সাথে কথা বলে না, সারাদিন চুপচাপ বসে থাকে। চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে, ও নাকি গভীর ডিপ্রেশনে ভুগছে। আমি শুনেছিলাম কেবল, মনে মনে বেশ বিরক্ত হলাম। এরপর আর কখনো তার ওই বান্ধবীর সাথে দেখা হলেও কথা বলিনি, এড়িয়ে চলার চেষ্টা করেছি। আমি তখন নিজে নতুন সংসার, চাকরি, সামাজিক অবস্থান এসব নিয়ে খুব ব্যস্ত। নাহিদার কান্না, পাগলামি, ভালোবাসা এসব যেন আমার
স্মৃতির অ্যালবাম থেকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। নিজের স্বার্থ খুঁজে যাচ্ছিলাম কেবল। তারপর একদিন হঠাৎ খবর পেলাম নাহিদার বাবা নাকি এই শহর ছেড়ে অন্য এক শহরে চলে গেছেন নাহিদা ও তার পরিবারকে নিয়ে। কেউ ঠিক করে বলতে পারলো না কোথায় গিয়েছে, শুধু বলল মেয়েটার মানসিক অবস্থা ভালো না, পরিবেশ বদলানোর জন্য নিয়ে গিয়েছে। এতে যদি মেয়েটা একটু স্বাভাবিক জীবনে ফিরে, এই আর কি। তবে কথাটা শুনে আমার ভেতরটা একটু নরম হলো না, বরং আমি ভাবলাম ভালোই হয়েছে, দূরে থাকলেই তো ভালো। এতে করে আমার জীবন থেকে আপদ বিদায় হলো। এভাবেই কেটে গেল প্রায় 2 বছর। নাহিদা নামটা ধীরে ধীরে আমার মাথা থেকে মুছে গেল। তারপরও কখনো যদি হঠাৎ মনে পড়তো, আমি জোর করে অন্য কিছু ভাবতাম। নিজের ভেতরের অপরাধ বোধটাকে চেপে রাখতে শিখে গিয়েছিলাম আমি। স্বার্থপরের চরম সীমানায় পৌঁছে গিয়েছিলাম। জীবন তখন নিজের গতিতে চলছিল। অফিসে পদোন্নতি পেলাম, বসের সাথে সম্পর্ক ভালো হচ্ছিল আমার ধীরে ধীরে। সংসারও বেশ ভালোই যাচ্ছিল। মা বাবা বোন স্ত্রী খুব সুখে দিন কাটাচ্ছিল। মনে হচ্ছিল স্বর্গে বাস করছি আমি। একদিন অফিস থেকে একটু আগে বাসায় ফিরলাম আমি। সেবার আমার স্ত্রী বাথরুমে ছিল, তার ফোনটা টেবিলে পড়েছিল। হঠাৎ পরপর কয়েকটা কল আসতে লাগলো তার ফোনে, অপরিচিত একটা নাম্বার। একবার কেটে গেল, এবার এলো, আবার এভাবে বেশ কয়েকবার ফোন এলো। অবশেষে একটা ছোট মেসেজ এলো, জান কোথায় তুমি? সন্দেহ হলো আমার। ফোনটা হাতে তুলে দেখলাম নাম সেভ করা নেই, কিন্তু কল লিস্টে নাম্বারটা নিয়মিত। প্রায় প্রতিদিনই কথা হয়েছে, কল এসেছে গিয়েছে, তবে পূর্বের কোনো মেসেজ নেই মেসেজ বক্সে। সেদিন আমার স্ত্রী বাথরুম থেকে বের হওয়ার পরও আমি কিছু বলিনি, কিন্তু মাথার ভেতর অদ্ভুত এক কৌতূহল আর অস্বস্তি কাজ করতে লাগলো আমার। পরের কয়েকদিন চুপচাপ খোঁজ নিতে লাগলাম। কল ডিটেলস জোগাড় করলাম চেনা এক লোকের মাধ্যমে, এবং জোগাড় করে যেটা জানলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং দ্বিতীয় পর্ব যদি শুনতে চান, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমি দ্বিতীয় পর্ব পোস্ট করব। আমার স্ত্রীর ফোনে যে নাম্বারটা পেয়েছিলাম সেটি ছিল আমার অফিসের বসের। মাথার ভেতর যেন বজ্রপাত হলো। মনে পড়লো অতীতের কথা। বস কয়েকবার আমাদের বাসায় এসেছে। আমার স্ত্রীকে আমি নিজেই পরিচয় করিয়ে দিয়েছিলাম ওনার সাথে। সুন্দর বউ পেয়েছি বলে কথা, গর্বে বুক ভরে উঠছিল। কতবার একসাথে ডিনার করেছি আমি, আমার স্ত্রীও আমার অফিসের বস, হিসেব নেই। আমি কখনো টেরই পাইনি আমার চোখের সামনে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল দিনকে দিন। সত্যিটা নিশ্চিত হতেই রাগে ক্ষোভে আমি নিজেকে সামলাতে পারিনি। সেদিন রাতে স্ত্রীর সাথে তর্ক শুরু হলো আমার। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার স্ত্রীর গায়ে হাত তুললাম। আমার মা বাবা এসে আমাকে আটকানোর চেষ্টা করে, তবে আমি থামিনি। অনবরত আমার স্ত্রীকে মেরে যাচ্ছিলাম, কিন্তু এত হাত তোলার পরেও আমার ভেতরের আগুন কমলো না। বরং মনে হচ্ছিল যেন এটাই আমার প্রাপ্য। যে বিশ্বাস ভেঙেছিলাম আমি বেশ কয়েক বছর আগে, আজ সেই বিশ্বাসঘাতকতার স্বাদ আমাকেই পেতে হচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। সে যাই হোক, সে রাতে রাগের মাথায় সোজা বসের বাসার দিকে রওনা দিলাম। মনে হচ্ছিল সব ভেঙে চুরমার করে দেই। অতপর গিয়ে পৌঁছালাম বসের বাসায়। কলিং বেল চাপতে ভেতর থেকে বেরিয়ে এলো বসের স্ত্রী। আমাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে ভেতরে আমন্ত্রণ করলো। আমার চোখে ছিল রাগ ক্ষোভ। আমি ভেতরে প্রবেশ করে ব্যস্ত পায়ে বসের বেডরুমের দিকে এগিয়ে গেলাম। বস কিছু বুঝে ওঠার আগে আমি বসকে আক্রমণ করে বসলাম। হঠাৎ এমন আক্রমণে উপস্থিতি সবাই অবাক হয়ে গেল। এক পর্যায়ে আমার আর বসের মধ্যে তুমুল লড়াই চলে, এবং ফিরে আসার সময় বসের স্ত্রীকে সব জানিয়ে এলাম। জানি না পরে কি হয়েছে। বাসায় এসে নিজের স্ত্রীকেও দেখতে পাইনি। বাবা আমার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। পরের দিন অফিসে গেলাম। বস চাকরি থেকে বের করে দিল। সে চরিত্রহীন বউটাকেও আর আনলাম না ফিরিয়ে। থাকুক এভাবে, চাকরি নাই, মনে শান্তি নাই, ঘরে বউ নাই, শালার বেটা মানুষের জিন্দেগি। এই জিন্দেগির কোনো মানে হয়? চাকরি যাওয়ার বেশ কিছুদিন পার না হতে বাসায় মা বাবার কটু কথা। ঠিকভাবে টাকা দিতে পারি না সংসারে। বুঝতে পারছিলাম পুরুষের পকেটে টাকা না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না। সেদিন নাহিদাকে বেশ মনে পড়ছিল। মেয়েটা আমার সুখ দুঃখের সাথে ছিল। আলমারি ঘাটতে গিয়ে একটা রাবার ব্যান্ড পেলাম। হুট করে অতীতের একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন মজা করে নাহিদার বাঁধা চুলগুলো খুলে দিয়ে সেই রাবার ব্যান্ডটি পকেটে ঢুকিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। অতীতের কিছু সুন্দর মুহূর্ত হঠাৎ চোখের সামনে দৃশ্যমান হতেই ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি এবং চোখের কোণে কয়েক ফোঁটা অশ্রুকণা এসে জমাট বাঁধল। বুকটা মুহূর্তে মোচড় দিয়ে উঠল আমার। মেয়েটার সে কষ্ট, সে কান্না, সে আহাজারি সব মনে পড়তে লাগলো। এরপর অনেক করে খুঁজতে লাগলাম নাহিদাকে। একবার ক্ষমা চাইতে হবে তার কাছে। জানি না মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে। একটা বার সুযোগ চাইবো, সে আশায় খুঁজতে লাগলাম, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারলো না তার। দিনকে দিন বাসা থেকে অপমান অবহেলা পেতে শুরু করেছিলাম। চাকরির জন্য এদিক সেদিক ছুটছিলাম, তবে কোনো ফয়সালা করতে পারছিলাম না। এরপর শুরু হলো আমার পতনের আসল অধ্যায়। চাকরি নেই, সম্মান নেই, সংসার নেই। আমি যেন ভাসমান এক মানুষ। সকালে বের হতাম কাজের খোঁজে, রাতে ফিরতাম ব্যর্থ হয়ে। যাদের সাথে একসময় চায়ের আড্ডা জমতো
সেই বন্ধু বান্ধবরাও ধীরে ধীরে ফোন ধরা বন্ধ করে দিল। দেখা হলে এড়িয়ে যেত, কেউ কেউ সহানুভূতির ভান করত, কিন্তু চোখের কোণে অবহেলার ছাপ স্পষ্ট ছিল। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একদিন শ্বশুরবাড়ি গেলাম। ভেবেছিলাম সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব, কিন্তু দরজার সামনে দাঁড়াতেই শ্বশুর কড়া গলায় বললেন, আমার মেয়ের জীবনে আর পা দিও না। যে মানুষ নিজের স্ত্রীকে মারতে পারে তার সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরো অনেক অপমান শুনে মাথা নিচু করে ফিরে এলাম, কিন্তু একটাবারের জন্য কেউ আমার স্ত্রীর সে অপরাধটি দেখলো না। কিছুদিনের মধ্যে কাগজপত্র এলো ডিভোর্সের, সই করে দিলাম, যেন জীবনের শেষটুকু সম্পর্কও শেষ হয়ে গেল। দিনকে দিন আমি ভেতর থেকে ভেঙে পড়তে লাগলাম। নাহিদার মুখটা বারবার ভেসে উঠত, ওর কান্না, ওর অনুনয়, ওর অপমানিত কণ্ঠ সব যেন আমার কানে বাজত। মনে হতো আজ আমি যা ভুগছি সবাই আমার প্রাপ্য। অনুতাপের ভারে নিঃশ্বাস নিতে কষ্ট হতো। মা বাবা থেকে শুরু করে সবার থেকে অবহেলা পেতে শুরু করি। টাকা টানাটানিতে একসময় বাধ্য হয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নিলাম। ওয়েটারের ইউনিফর্ম পরে ট্রে হাতে টেবিল থেকে টেবিলে ঘুরতাম। কেউ বকাঝকা করতো, কেউ টিপস দিত, মাথা নিচু করে সব সহ্য করতাম। ভাবতাম এই কি সেই আমি, যে একদিন টাকার গরম দেখিয়ে চলতো। এভাবেই দিন চলছিল কোনো মতে। একদিন নিউজ ফিডে চোখে পড়লো একটা চাকরির বিজ্ঞাপন। পোস্টটা আমার আগের অভিজ্ঞতার সাথে মিলে আছে। মনে হলো শেষবারের মতো চেষ্টা করে দেখি। সামান্য সঞ্চয় জোগাড় করে চলে গেলাম চট্টগ্রাম। এক পুরনো বন্ধুর সাহায্যে কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দিলাম। প্রতিদিন অপেক্ষা, ফোন আসবে কি আসবে না সে উৎকণ্ঠা। অবশেষে এক বিকেলে ফোন এলো। ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল, মিস্টার মেহেদি, আপনাকে সিলেক্ট করা হয়েছে। ফোন কেটে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। চোখের কোণে জল এসে গিয়েছিল, দুঃখের নয়, যেন নতুন শুরুর। চেনা মানুষগুলো কিভাবে অচেনা হয়ে গেল বেকারত্বের সময়। এখন আবার জীবন নতুন করে একটা সুযোগ দিয়েছে, ভাবতে আনন্দ লাগছে। চাকরির প্রথম দিনটা আমার কাছে অদ্ভুত রকম আনন্দের ছিল। নতুন শার্ট ইস্ত্রি করে চুল আঁচড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিলাম, এবার সব ঠিকঠাক হবে তো। সেদিন রিকশায় করে অফিসে যাচ্ছিলাম। হঠাৎ মাঝপথে জ্যামে আটকা পড়লাম। বিরক্ত হয়ে চারপাশে তাকাচ্ছিলাম। ঠিক তখন পাশের একটা গাড়ির ভেতর চোখ আটকে গেল। ড্রাইভারের পাশে বসে আছে এক মেয়ে, মাথায় হালকা ওড়না, চুল খোপা করে, চোখের মোটা ফ্রেমের চশমা, মুখটা পাশ ঘোরানো। হৃৎপিণ্ড যেন থেমে গেল মুহূর্তের জন্য। নাহিদা, আমি রিকশা থেকে সামান্য উঠে ভালো করে দেখার চেষ্টা করলাম। মেয়েটা ধীরে ধীরে মুখ ঘোরালো। চোখ দুটো সেই গভীরতা, সেই শান্ত দৃঢ়তা। জ্যাম ছাড়তে গাড়িটা এগিয়ে গেল। আমি স্থির হয়ে বসে রইলাম। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা আর ভার মিশে গেল একসাথে। হয়তো ওই ছিল, হয়তো বা না। তবে সেদিন আমি শিওর ছিলাম না। ভাবছিলাম নাহিদা এই শহরে কিভাবে আসবে, এখানে তো তার আত্মীয় স্বজন কেউই নেই। এরপর জাম ছাড়তে রিকশায় গিয়ে বসলাম। 4 চাকার গাড়িটাও চলে গেল অনেক দূরে। আমার রিকশা পড়ে রইল বেশ পেছনে। মনে মনে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল, দম বন্ধ লাগছিল। হুট করে রিকশাওয়ালা বলল, ভাই নামবেন না? চমকে উঠে দেখি অফিসের সামনে এসে গেছি। আমি ধীরে ধীরে নেমে দাঁড়ালাম। মাথার ভেতর কেবল একটা কথাই ঘুরছিল, নাহিদাকে খুঁজে বের করতেই হবে। যে অন্যায় আমি করেছি সেটার জন্য দরকার পড়লে তার হাতে পায়ে ধরবো। আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য বলবো, নতুন করে আবার সবটা শুরু করব। কিন্তু অন্যায় করলে তার প্রতিধ্বনি একদিন না একদিন ফিরে আসেই। এটা কিভাবে অস্বীকার করি? এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। আমি রাতে শুয়ে শুয়ে আমার প্রাক্তন স্ত্রীর ফেসবুক আইডি ভিজিট করছিলাম। সে সময় মায়ের ফোন পেয়ে রিসিভ করে কানে ধরলাম। মায়ের ফোনটা কানে তুলতে ওপাশ থেকে শুধু কান্নার শব্দ ভেসে এলো। হ্যালো মা, কি হয়েছে? মায়ের গলা কাঁপছিল, শব্দগুলো ভেঙে ভেঙে আসছিল। তবুও বহু কষ্টে তিনি বললেন, এই গল্পের প্রথম পর্বটিকে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই দ্বিতীয় পর্ব দেওয়া হলো। তৃতীয় পর্ব শুনতে চাইলে একটা কমেন্ট করে আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন।